14,999 টাকার একটা ফোনে এআই দিয়ে ভরে ফেলছে। এখন ভাই বাস্তবতায় ফিরে আসি, এই দামে ফোন কিনে আমরা কি এআই ব্যবহার করব? আর যদি এআই থাকে সেগুলো আমাদের জন্য এই ফোনের সাথে কতটুকু রিয়েল লাইফে কার্যকরী সেটা অবশ্যই দেখতে হবে। এবং অনরকে আর একটা জিনিস ছাই দিয়ে ধরতে হবে, সেটা হলো এআই দিতে যে অন্য কোন জায়গায় কস্ট কাটিং করে ফেলেছে, যেটার জন্য হয়তো বা এই ফোনটা আমাদের ব্যবহার করতে খারাপ হইতে পারে। আর যদি না করে তাহলে ভালো দিক কি আছে, বিস্তারিত একটা ময়না তদন্ত হবে আজকের এই ফোনটা নিয়ে। তবে ফোনটার মডেল হলো অনর X6C। আমার মনে হয় যে অনরের আগে কাজ করা উচিত তাদের এই লাইন আপ গুলো নিয়ে। এবং এই ফোনটা কিন্তু অনর X6B এর সাকসেসর। সো আমার মনে হয় নেমিং স্কিমটা আরো একটু ইজিয়ার হইতে পারে, এটা খানিকটা সনির মতো হয়ে যাচ্ছে। সো প্লিজ অনর ফিক্স ইট। তবে যাই হোক, ফোনটা যেমনটা বললাম যে অফিসিয়াল মার্কেটে 14,999 টাকা দাম করছে, বাট এখানে একটা অফার আছে আপনাদের জন্য। আপনারা যদি পারচেস করেন এই ফোনটা 1,000 টাকা সমমূল্যের একটা অনরের ইয়ারবাডস পাবেন, যেটার জন্য ফোনটার দাম কিন্তু 13,999 টাকা হয়ে যাচ্ছে। সো 13,999 টাকায় ফোনটার সাথে এরকম একটা বক্স পাচ্ছেন, এবং যার মধ্যে 35 ওয়াটের অ্যাডাপ্টার সহ কেবল কভার সবই আছে। সো ডেফিনেটলি ফুল প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ফোনটা ইটসেলফ দেখেন গত বছরের থেকে ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনেনি, তবে বেশ কিছু জায়গায় আপগ্রেড আছে। বাট ডিজাইনটা আমার মনে হয় যে অনেকেরই পছন্দ হবে। ডিজাইনের ব্যাপারটা সবসময় সাবজেক্টিভ হয়ে থাকে, তবে যদি ডিজাইনটা আমি বলি তাহলে বলবো ডেফিনেটলি ইটস এ প্রিমিয়াম জিনিস, এবং এরকম ডিজাইন দিয়ে আরো বেশি দামে ফোন বিক্রি করা সম্ভব। তবে যেটা বললাম ডিজাইনের ব্যাপার, এটা সাবজেক্টিভ হইতে পারে। কারোর কাছে সেম ডিজাইন ভালো লাগে, কারোর কাছে আবার ওই ডিজাইনটা ভালো লাগে না। তবে হ্যাঁ, এই বাজেটের ফোনে প্লাস্টিক বিল ম্যাটেরিয়াল ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। সো ব্যাক সাইড ফ্রেমটা টোটালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং টোটাল ফোনের যে সিমেট্রিক্যাল ব্যাপার সেই রকম একটা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন। এখানে ক্যামেরা সেন্সর আছে দুইটা দেখতে পাচ্ছেন, তবে কোনটা কতটুকু কাজের সেটা ক্যামেরা সেগমেন্টে আমি বলতেছি। তবে গত বছরের থেকে যে দারুণ আপগ্রেডটা এখানে করছে সেটা হলো এখানে টোটালি আপনারা একটা 5 হোল ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু বাজেট সেগমেন্ট হিসেবে দারুণ একটা ব্যাপার। তবে ডিসপ্লে সেগমেন্টে পরে আসি, পোর্টস এন্ড বাটনগুলো একটু দেখাই দিই। ডান পাশে এখানে ভলিউম বাটন আর পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট এমবেড করা আছে। আর একদম বটমে এখানে কিন্তু একটা স্পিকার কাট আউট দেখতে পাচ্ছেন, যেটাতে শুধুমাত্র মোনো স্পিকার আছে, স্টেরিও স্পিকার নাই। এবং ডেফিনেটলি এই বাজেটে এটাই স্বাভাবিক। তবে স্পিকার কোয়ালিটি ভালো আছে, সাউন্ডটা লাউড আছে, তবে আর একটু রিস্টোন হইতে পারতো। বাট স্টিল বাজেট সেগমেন্টে যারা ফোন কিনবে তারা হয়তো বা ইউটিউব ভিডিও দেখবে, একটু টিকটক দেখবে, সো তাদের জন্য এটা ঠিকঠাক আছে। এবং কথাবার্তা বলতে গেলে লাউড স্পিকারে খুব ভালো শোনা যায়। টাইপ সি চার্জিং পোর্ট আছে, 35 ওয়াট পর্যন্ত অনরের সুপার চার্জ সাপোর্ট করে, এবং চার্জার তো ডেফিনেটলি সাথে পেয়ে যাচ্ছেন। 3.5 mm এর একটা হেডফোন জ্যাক পাচ্ছেন। বাম পাশে কিন্তু এখানে একটা ডেডিকেটেড বাটন দেখতে পাচ্ছেন, এটা তারা নাম দিয়েছে এআই বাটন, বাট সহজ কথা এটা একটা কাস্টমাইজেবল বাটন। তবে এখানে বেশ কিছু ফাংশন আছে, যেমন এটাতে ক্লিক করলে আপনি 8-9টা কিন্তু অ্যাপ পেয়ে যাবেন, এটা আবার কাস্টমাইজ করতে পারবেন। আবার যখন প্রেস করে ধরবেন তখন কিন্তু গুগল লেন্স চালু হয়ে যায়। ইভেন এই ফোনটাতে কিন্তু ভাই সার্কেল টু সার্চ এর মতো একটা অপশন রয়েছে, এই ব্যাপারটা আমি একটু পরে বলি। তাছাড়া একদম টপে কিন্তু এখানে আপনারা একটা হাইব্রিড সিম স্লট দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা সিম একটা মাইক্রোএসডি কার্ড একসাথে লাগাইতে পারবেন, অথবা ডুয়াল সিম লাগাইতে পারবেন। একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক হইলে বেটার হইতো, কল কোয়ালিটি আরো একটু ইমপ্রুভ হইতো। সো আমি বলবো যে এই জায়গায় একটু কস্ট কাটিং তারা করছে। এবং ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু এই ফোনটা SGS সার্টিফাইড, আর এখানে মেইনলি IP64 এর রেটিং রয়েছে, যেটা খুব ইউজফুল একটা ব্যাপার। লাইক এই ফোনটাতে সহজে ডাস্ট পড়বে না, হালকা পানির ছিটা ঠিটা লাগলে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি লাগে ফোনটাতে কিন্তু কিছু হবে না। সো লং টাইম ব্যবহার করতে গেলে ডিউরেবিলিটির দিক থেকে IP64 ডেফিনেটলি একটা গুড থিংস। তবে বাজেট সেগমেন্ট হিসেবে অফিসিয়াল ফোন হিসেবে আই থিংক ইটস প্রিটি গুড। আর যে ডিসপ্লেটা আছে এখানে মূলত একটা TFT প্যানেল ব্যবহার করছে, যার সাইজ হলো 6.61 ইঞ্চির। তো এটা মূলত 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, আর এখানে আপনারা 1010 পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। তবে হ্যাঁ, LCD প্যানেল বা TFT প্যানেল হিসেবে এটা যে বেস্ট কালারফুল ডিসপ্লে তা নয়। ইভেন আমি যখন সাইড বাই সাইড অনেকগুলো ফোন ব্যবহার করতেছি তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ডিসপ্লেটা অতটা ভালো না। তবে ইন্ডিভিজুয়ালি এই ফোনের যারা কনজিউমার তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লাগবে। মুভি দেখতে গেলে, ইউটিউব দেখতে গেলে, টিকটক দেখতে গেলে আপনি মজা পাবেন। নিচের দিকে একটু বিগার চিন রয়েছে, আমার মনে হয় যে বাজেট সেগমেন্ট হিসেবে এই জিনিসটা নিয়ে কমপ্লেন করার জায়গা নাই। তবে এখানে তারা কোন টাইপের প্রোটেকশন ব্যবহার করছে ডিসপ্লেতে সেটা নট শিওর। সো কিনতে গেলে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাই নেবেন, যদিও আপনারা কেনার সময় একটা প্রোটেক্টর নরমাল একটা পেয়ে যাবেন। সো তাছাড়া যদি আমি এই ফোনটার ইন্টারনালে আসি, এইখানে মূলত আমার মনে হয় যে অনারের আরেকটু ইমপ্রুভ করার জায়গা ছিল। এখানে ব্যবহার করছে তারা হেলিও G81 আলট্রা প্রসেসর। তো এর সাথে আপনারা 6GB র্যাম পাবেন, আর ভার্চুয়াল মেমোরি করা যাবে, অর্থাৎ আরো 6GB বাড়াই নিতে পারবেন। তবে ওই ব্যাপারটা নিয়ে অত বেশি হাইপে পড়েন না যে 6GB বাড়াই নিয়ে 12GB র্যাম হয়ে সুপার স্পিডে চলবে। তবে এর সাথে কিন্তু eMMC টাইপের স্টোরেজ রয়েছে 128GB। তো এর সাথে আপনারা চাইলে আরো মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারতেছেন। স্টোরেজের যে ইস্যুসটা সেটা কিন্তু আপনি সলভ করে ফেলতে পারতেছেন যদি আপনার কাছে 128GB ইনাফ না হয়ে থাকে। তবে এই যে প্রসেসরটা সেটা
খুব পাওয়ারফুল প্রসেসর না। তবে হ্যাঁ ভাই, একটা জিনিস আপনাকে মানতে হবে, যখন অফিসিয়াল মার্কেটে আপনি একটা ফোন 15,000 টাকায় কিনতেছেন, তার সাথে আবার অন্যান্য অ্যাক্সেসরিজ এটা সেটা পাচ্ছেন, অফিসিয়াল বাংলাদেশের ট্যাক্স দেওয়া আছে, তো তখন আপনি দেখেন একটা ফোনের আসলে প্রোডাকশন কস্টের জন্য তারা কত টাকা পায়। এটা রিয়ালিটি আপনাকে মেনে নিতে হবে, এটার মার্কেটিং এ কস্ট আছে। সো ওভারঅল হিসেব করলে দেখা যায় যে খুব বেশি বাজেট আসলে থাকে না। সো সেই হিসেবে এই বাজেট সেগমেন্টে আপনি খুব আহামরি ভালো পারফরমেন্সের ফোন এক্সপেক্ট করতে পারেন না। তবে বাজেট সেগমেন্ট হিসেবে অনরের যে ম্যাজিক ওএস আছে সেটার সাথে অপটিমাইজ করে আমি বলতে পারি যে মোটামুটি যারা আসলে নর্মাল ইউজার 15,000 টাকায় যারা ফোন কেনে, তারা হয়তো বা সিনিয়র সিটিজেন বা নর্মালি বাসায় একটা ফোন থাকবে, ইমোতে বা ভিডিও কলে কথাবার্তা বলবে, ইউটিউব, ফেসবুক, টিকটক চালাবে। সো এই অ্যাপস গুলো চালাইতে গেলে মোটামুটি খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। আবার দেখা যায় যে বাড়ি বাচ্চা কাচ্চারা থাকে, হয়তো বা একটু ফ্রি ফায়ার গেমিং করতে চায়, সেটাও টুকিটাকি খেলে ফেলতে পারবে। তবে হ্যাঁ, অনেকে আমি জানি এখানে আপনারা কমেন্ট করবেন যে ভাই এটাতে ভালো গেমিং করা যায় না, প্রসেসরটা ভালো না। হ্যাঁ, প্রসেসরটা ভালো না, গেমিং হাই এফপিএস এ করতে পারবেন না, এবং সেটাই আমি বারবার বলতেছি যে আপনাকে প্রাইস সেগমেন্ট চিন্তা করতে হবে এবং কাদের জন্য আসলে ফোনটা মার্কেটিং করা হচ্ছে বা কনজিউমার টার্গেটটা কি আপনাকে বুঝতে হবে। সো সেই টার্গেট অনুযায়ী পারফরমেন্স সেগমেন্টে আই থিঙ্ক ইটস প্রিটি গুড। তবে এই বাজেটে যখন আপনি ফোন কিনবেন, তখন আপনার হয়তো একটু ক্যামেরার এক্সপেকটেশনও থাকতে পারে, লাইক বিশেষ করে হয়তো বা একটু টিকটকে ভিডিও করতে পারেন, বা আপনি ভিডিও কল করতে পারেন প্রচুর, বিশেষ করে ইমোতে হয়তো ভিডিও কল করার প্রয়োজন হতে পারে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর পাচ্ছেন, আর তার পাশে একটা ডেপথ সেন্সর আছে। ওইটা আমার মনে হয় যে সবাই জানেন, ইউজফুল কিছু না। তবে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। সো 50 মেগাপিক্সেলের যে সেন্সর, এটা তাদের যে ক্যামেরা অ্যাপসটা আছে সেটার সাথে মানে একদম ফুল পোটেনশিয়ালিটি ব্যবহার করছে। পোর্ট্রেটেড 2x এ ডিজিটালি জুম করতে পারবেন, যেটা 30-35 হাজার টাকার আনঅফিসিয়াল ফোনে আমরা পাই না। এখানে মাত্র 15,000 টাকার একটা ফোনে আপনি ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন। তবে হ্যাঁ, সেন্সরটা, প্রসেসরটার অপটিমাইজেশন এবং সফটওয়্যার প্রসেসিং মিলিয়ে খুব বেটার রেজাল্ট যে আপনি পাবেন তা নয়। আর নর্মাল ফটোগ্রাফি যদি করেন, বিশেষ করে লো লাইটেও যদি তোলেন, সামটাইম এটা খুব ভালো ডিটেইল পিকচার দেয়, আবার মাঝে মাঝে দেখা যায় যে একটু বেশি নয়েজ প্রডিউস করে। সো রাতের বেলা কনসিস্টেন্ট না হলেও প্রপার লাইটে মোটামুটি ভালো ছবির এক্সপিরিয়েন্স পাবেন, এবং যে ক্যামেরা অ্যাপসটা আছে সেটা খুবই রেসপন্সিভ, খুবই ফাস্ট। নর্মালি লো বাজেটের ফোনে দেখা যায় যে ক্যামেরা অ্যাপস এগুলো স্লো হয়ে যায়, জুম করলে আটকা যায়, সেই রকম প্রবলেম এই ফোনটাতে আমি পাইনি। সো সেইটা ডেফিনেটলি একটা দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, এখানে ইমপ্রুভমেন্টের জায়গা যেটা ছিল সেটা সেলফি ক্যামেরাটা একটু বেটার করা যাইতে পারতো। 5 মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরা আছে সেটা প্রপার লাইটে মোটামুটি ভালো ছবি ওঠে, তবে একটু লো লাইট হলে পিকচারের ডিটেল অতটা ভালো থাকে না। এবং ভিডিওগ্রাফিতে এই ফোনটা সর্বোচ্চ আপনি ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো এই বাজেটের সেগমেন্টের ফোনগুলো ভিডিও প্রসেসিং অত ভালো হয় না, আপনারা সবাই কম বেশি জানেন। এই ইটস রিয়েলিটি চেক, মানে আপনি 30-40 হাজার টাকার ফোনেও প্রপারলি মনের মতো ভিডিও করতে পারবেন না। তবে এই বাজারে যারা ফোন কেনে তারা হয়তোবা একটু মেমোরি সেভ করে রাখার জন্য নর্মালি হয়তো একটু টিকটকের ভিডিও বানাইলো, সেই কাজগুলো মোটামুটি করে ফেলতে পারবেন। ফুল এইচডি ভিডিও সেলফি ক্যামেরা দিয়ে ওভারঅল মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো ভিডিও, নট দ্য বেস্ট, এবং এই বাজেট সেগমেন্টে আসলে বেস্ট আশা করা যায় না। সো আমি এখানে অনরকে দোষ দিচ্ছি না। তবে এখানে একটা জিনিস এআই এর ব্যাপারে আমি যেটা ইনিশিয়ালি বলতেছিলাম, যে হার্ডওয়্যারের প্রবলেমকে সফটওয়্যারে সলিউশন দিয়েছে অনর। সেটা হচ্ছে এখানে ফটো এডিটিং এ এআই আপস্কেলিং নামে একটা ফিচার আছে। এখানে আল্ট্রা ওয়াইড সেন্সর নাই। সো মেইন সেন্সর দিয়ে আপনি ছবি তোলেন, ছবি তোলার পরে অনেক সময় হয়তো আমরা ল্যান্ডস্কেপ বা বিল্ডিং এর ছবি তোলার পরে আলট্রা ওয়াইড একটা ভিউ দিতে চাই, এআই আউট পেইন্টিং এর মাধ্যমে সেই কাজটা করতে পারবেন। ইউজফুল একটা এআই ফিচার কিন্তু এখানে রয়েছে। আরো একটা এআই ফিচার আছে যেটা আমার কাছে ইউজফুল মনে হয়েছে, লাইক অনেক সময় ছবি তুললেন, পিছনে অনেক মানুষজন আছে, বিশেষ করে এই জিনিসটা হয়ে থাকে কোনো পর্যটন এরিয়াতে আমরা ঘুরতে গেলে, পিছনে মানুষজন থাকে, গাড়ি ঘোড়া থাকে, এটা সেটা থাকে, সেটা অন ক্লিকে আপনি খুব ভালোভাবে ইরেজ করে ফেলতে পারবেন। আবার এআই বিউটি নামে একটা ফিচার আছে, কোনো সময় ছবি তুললেন, আপনার চোখ বন্ধ হয়ে গেল বা ফেসটা একটু রিটাচ করতে চান, ওয়ান ক্লিকে এআই রিটাচের মাধ্যমে আপনি এডিট করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এছাড়া আরো অনেক এআই ফিচার আছে যেগুলো হয়তোবা আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলের ইউজার হলে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে পাওয়ার বাটন ক্লিক করে ধরে রাখলে গুগল জামিনাই চালু হয়ে যায়, যেটা দিয়ে আপনি ভিডিও করে, ভিডিও দেখিয়ে কনভারসেশন করতে পারবেন, বা বিভিন্ন এআই টাস্ক, বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক করতে গেলে বা যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি পেতে পারেন। আবার এখানে সার্কেল টু সার্চের মতো ফিচারটা আছে যেটা গুগল লেন্স ব্যবহার করে। আবার যে ডেডিকেটেড এআই পাওয়ার বাটন আছে সেটাতে ক্লিক করে ধরে রাখলেও গুগল লেন্সটা চালু হয়ে যায়। আবার ওটাতে ওয়ান ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাপস চলে আসে। তো মোটামুটি এআই এর ব্যাপারে তারা যে জিনিসগুলো ক্লেম করতেছে তার মধ্যে 3-4টা জিনিস আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে ফটোগ্রাফি সেগমেন্টে যে এডিটিং এর ফিচারগুলো, সেগুলো যেটা হয়েছে কি হার্ডওয়্যারের প্রবলেমকে সফটওয়্যারের মাধ্যমে একটা ব্রিজ তৈরি করেছে, যে কারণে এই ফোনটা ব্যবহার করলে আলট্রা ওয়াইড সেন্সর না থাকলেও আলট্রা ওয়াইডের একটা ভাব কিন্তু আপনি ভাই নিতে পারবেন ইজিলি। এই বাজেটে যারা ফোন কেনে তারা কিন্তু প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউমিং করে। সো এখানে মূলত 5300 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি রয়েছে। এই ফোনটা দিয়ে ডে লং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, লাইক একবার
চার্জ দিলে লিটারেলি আপনি চার্জ দেওয়ার কথা ভুলে যাবেন। নরমালি ইউজার হলে 1.5-2 দিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো ব্যাটারি সেগমেন্ট আপনাকে চিন্তা করা লাগবে না। এবং আরেকটা জিনিস আমার ভালো লাগছে এই ফোনটাতে, সেটা হলো এখানে বিল্ট ইন রেডিও রয়েছে। সো হেডফোন লাগিয়ে রেডিওতে গান টান শোনার ব্যাপারটা, মানে এফএম রেডিও যেটা, সেই জিনিসটা আমি আমার ম্যাক্সিমাম ফোনে এখন মিস করি। এটা আমি গ্রামে গেলে প্রচুর শুনতাম, ইভেন এখনো কোনো জায়গায় লং ড্রাইভে গেলে আমি এফএম রেডিও শুনতে পছন্দ করি। লাইক স্মার্টফোনের গান শোনার থেকে এফএম রেডিওতে শোনা কিন্তু আলাদা একটা মজা আছে, যেটা এখানে আছে। আমার পার্সোনালি ভালো লাগছে। তাছাড়া আমার কাছে মনে হয় যে আপনি যদি অফিসিয়াল মার্কেট চিন্তা করেন এবং দামের বাজার চিন্তা করেন, তাহলে ইটস এ ভেরি গুড ডিভাইস। অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়। আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, বা অনরের অন্য কোনো ফোন যদি আপনারা ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।